সুতরাং আমি মনে করি হ্যাঁ, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে, আপনারা সেটা নিজেরা বসে দেখে নিন। ইন্টারন্যাশনাল ফোরামে অনেক ফোরাম আছে, কিন্তু নেগোসিয়েশনটা বন্ধ করে দেওয়া ঠিক নয়। দুই দেশ একে অপরের সাথে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তো আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার ওড়িশাও রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, কোনো বিভেদ নয়, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চান তিনি। আমরা সবাইকে খুব ভালোবাসি, কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন, অন্তত বাংলাদেশও ভালো থাক, ইন্ডিয়াও ভালো থাক। কি দিদি কি বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী পাঠা। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। কি বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন না? আপনি তো বড় গলা করে বলে আসছেন যে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই, আমাদের আবেদন করা উচিত শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। দিদি, তুমি তো শুভেন্দুর কথায় লাফালাফি করছিলা। যদিও তোমাদের পররাষ্ট্রনীতি এক, তোমাকে পছন্দ করতাম ব্যক্তিগতভাবে, তোমাকে পছন্দ করতাম কারণ বাংলাদেশের মানুষের প্রতি, ইসলাম ধর্মের মানুষের প্রতি তোমার একটু টান আছে, এই জন্য তোমার পছন্দ করতাম। কিন্তু দিদি, তুমি যে সিদ্ধান্ত নিছো, যে বলে আসছিলা যে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, অনেক ধরনের কথা বলে আসছিল। যাই হোক, তুমি তো পররাষ্ট্রনীতি তো ইন্ডিয়ার এক সেম, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওরা সবাই এক হয়ে যায়। তো সবাই যেহেতু বসে প্ল্যান করছিলা যে বাংলাদেশের পক্ষে কথা বলা যাবে না, তখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছো। কিন্তু তোমার এই কথা বলাকে শুভেন্দু কিন্তু পুজো করছে। শুভেন্দু পুজো কিভাবে করছে? কারণ শুভেন্দুর প্ল্যান ছিল এইটা, যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের একটা ইয়া করে দেবো, যেহেতু হিন্দুদের ভোট বেশি, একটা ঝামেলা বাংলাদেশে হিন্দুদের জন্য কান্নাকাটি করবো, আর পশ্চিমবঙ্গের হিন্দুদের ভোট আমি পেয়ে যাবো। এই হলো শুভেন্দুর প্ল্যান ছিল। বুঝতে পারছেন দিদি? তো দিদি, তুমি মনে বুঝতে পারছো, এই জন্য এখন বলতেছো যে সীমান্তে আগুন জ্বললে বাংলাদেশ ইন্ডিয়ার অনেক জায়গাতে আগুন ছড়িয়ে পড়বে। এখন বুঝতে পারছো। তোমার উচিত প্রতিবেশী দেশ, তুমি তো ভালো করে জানো দিদি, যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত না, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত না। তোমার পশ্চিমবঙ্গে যদি আন্দোলন করে, সেটা আমাদের কি আসে দিদি? এই যে তোমার মনে করো যে কলকাতার ট্যুরিজম সেক্টরের লোক যাচ্ছে না, তারপরে জিনিসপত্র আনতেছে না, ডাক চিকিৎসা নিতে যাচ্ছে না, লসটা কার হচ্ছে দিদি? একটু মিলাই দেখবা দিদি, লসটা কার হইতেছে? লসটা কিন্তু দিন শেষে তোমার রাজ্যেরই হইতেছে, তোমারই হইতেছে। বুঝতে পারছো? তা তুমি কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিলা ময়ূকের মতো পাগলের মাথা মোটার জন্য, মোদির মতো মাথা মোটার জন্য, যে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠাও, কোনো কিছু না জেনেই না বুঝেই? হ্যাঁ, বাংলাদেশের মানুষ এই দিদি তোমার প্রতি খুব ভালোবাসা ছিল। বাংলাদেশের মানুষ তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি মোদির চাইলে পড়ে তুমি টোটালি সে ভালোবাসার জায়গা থেকে চলে গেছো। নাই, তোমার মোদি কিন্তু ইউজ করছে এই জায়গাতে, মোদি ইউজ করে তোমাকে পচাই দিছে। আর শুভেন্দু তো মাথা মোটা, ও তো চাইবে ওর ভোট পাওয়ার জন্য। ও নিজে গরুর মাংস খায়, বাইরে হয়েছে দেখেন না, 3 বাটি গরুর মাংস খায়, আর মুসলমানের হিন্দুদের পক্ষে কথা বলে। নিজে মার মাংস খেয়ে আসে আর টিফিন বাটিতে করে নিয়ে যায়, হ্যাঁ, এবার হিন্দুদের পক্ষে কথা বলে। দিদিও একটা ট্যাপে পড়ে গেছিল, শুভেন্দুর ট্যাপে। যাই হোক, দিদি অবশেষে বুঝতে পারছে, সব কিছু তলিয়ে যাওয়ার আগে দিদি বুঝতে পারছে যে না, এই সিদ্ধান্ত তো ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কারণ যদি বাংলাদেশিরা যদি পশ্চিমবঙ্গে না আসে, কলকাতা যদি চিকিৎসা নিতে না যায়, যদি ঘুরতে না যায়, তাহলে তো এই পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হয়ে যাবে। দিদি বুঝতে পারছে, বুঝতে পেরে দিদি কথা বলছে যে সীমান্তে আগুন জ্বললে এটা এদিকেও ছড়াই পড়বে। শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন না দিদি? পাঠান, আমরা খুব অশান্তিতে আছি, দিনভর হিন্দুরা কান্নাকাটি করতেছে, পাঠান, একটু পাঠান, আমরা দেখি শান্তিরক্ষা বাহিনী আসুক। ভারতের সঙ্গে গত 1 মাস ধরে আমাদের প্রায় যুদ্ধাবস্থা চলছে, এবং সাম্প্রতিক সময়ে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং সীমান্তের উপরে কিংবা পরে, এটি আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি, কিংবা সমসাময়িক গত 100 বছরের ইতিহাসে কখনো শুনিনি। ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি থেকে শুরু করে আগরতলা সীমান্তের একজন সাধারণ নাগরিক, সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ইউনূস সরকারকে অপদস্থ করতে, বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে, এবং এমন সব কথাবার্তা বলছে, মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে এবং বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এখন তাদের যে আচরণ, সে আচরণে মনে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি পুরো বাংলাদেশ দখল করবে, নাকি চট্টগ্রাম দখল করবে, নাকি দিনাজপুরের যে শিলিগুড়ি করিডোর সেটি দখল করবে, নাকি যে ফেনীতে আমাদের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেক বরাবর পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিয়ে ওটাকে নিয়ে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলবে, জুমল্যান্ড।
সেই অনুযায়ী তাদের সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক কর্তারা কথা বলছেন, আমলারা কথা বলছেন, তারপর রাজনীতিবিদরা কথা বলছেন, সাধারণ জনগণ কথা বলছেন, আর মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো, যেন তারা পাগল হয়ে গেছে, সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে। তো এর প্রেক্ষিতে বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে, তারপর আত্মসমর্পণ করবে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে এরকম এখনো পর্যন্ত দেখা যায়নি। পর্দার আড়ালে কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু বাস্তবে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ধীর থেকেছেন, স্থির থেকেছেন, কথা খুব কম বলেছেন, এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বাট সমতার ভিত্তিতে। আর তার যারা মাউথ মানে মুখ হিসেবে পরিচিত বা মাউথ পিস হিসেবে যারা পরিচিত, উপদেষ্টা আমলা থেকে শুরু করে অন্য যারা আছেন, তারা খুব কঠোর ভাষায় বলেছেন। একজন উপদেষ্টাতে বলেছেন যে একেবারে এই যে প্রচারণা যখন শুরু হবে, এটা তো গোয়েন্দা লেভেলে 1 মাসেরও আগে, এই যে যুদ্ধটা, বাকযুদ্ধটা যে শুরু হয়েছে তারও আগে একজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে বলে ফেললেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে। তখন আমরা তার সেইটা দেখে মনে করেছিলাম যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন, বা প্রতি বিপ্লব যারা বাংলাদেশের মধ্যে ঘটাতে চাচ্ছে, সরকারকে যারা বিব্রত করতে চাচ্ছে, তিনি হয়তো তাদের বিরুদ্ধে বলেছেন। কিন্তু ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে। তো ভারতের পক্ষ থেকে যা কিছুই করা হয়েছে ওটা ভারতের জন্য বুমেরাং হয়েছে, ভারতের মধ্যে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, এবং একই সঙ্গে বহির্বিশ্বে। বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন কলকাতা এবং আগরতলাতে ভারতের উগ্র হিন্দুরা যে আক্রমণ চালিয়েছে, এটা দেশ বিদেশে ভীষণভাবে নিন্দিত হয়েছে। দ্বিতীয়ত বাংলাদেশে তারা যেভাবে ভিসা বন্ধ করে দিয়েছে, তার কাউন্টারে বাংলাদেশও ভারতের যে কলকাতা থেকে যারা আসবে বাংলাদেশে সেখানে ভিসা সীমিত করে দিয়েছে। এটা ভারত কখনো স্বপ্নে কল্পনা করেনি বাংলাদেশের এরকম একটা ভূমিকা নিতে পারে। এরপর যেটি হয়েছে সেটি হলো তারা একেবারে এত ছোট মন মানসিকতার এবং এত অল্প চিন্তার ভারতের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সাংবাদিক, তারা যখন মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেবো না, আরে বাবা পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা, তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য খুব দ্রুত বাংলাদেশে আসে, 6-7 দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত থেকে, এই 6-7 দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয়, তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে, রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে। আমরা যেমন ফল ফলাদি মিশর থেকে আনি, তো রেফ্রিজারেটরে করে আনি, তো একটা কন্টেনারের ভাড়া যদি $800 হয়, $800 হয়, ধরুন বা 1 লাখ টাকা হয়, তো ওটিকে যখন আমরা রিফার কন্টেনারে আনি তখন সেটা ভাড়া হয়ে যায় 6 লাখ টাকা, মানে মিনিমাম নর্মালের চেয়ে 6-7 গুণ বেশি ভাড়া দিতে হয়। ফলে পণ্যমূল্য আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে কমলাগুলো আসছে এগুলো 250 টাকা থেকে 300 টাকা করে পার কেজি আপনাকে কিনতে হচ্ছে। কিন্তু এটা যদি আপনি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেন, আপনি দেখবেন যে হাইয়েস্ট 20 থেকে 25 টাকা করে পার কিলো সেখানে বিক্রি হচ্ছে মিশর উত্তর, আমরা রিফার কন্টেনার করে আনতেছি। আবার আমরা আদা, রসুন, পেঁয়াজ আমরা যদি চীন থেকে আনি আমাদেরকে রিফার কন্টেনারে করে আনতে হয়, এর কারণ হলো এখানে খরচ একটু বেড়ে যায়। তো ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এখানে মানে ডবল, অর্থাৎ তাদের যদি ইংল্যান্ডে এই পণ্য এক্সপোর্ট করতে হয়, কিন্তু ইংল্যান্ডে তো তারা পারবে না, কেন ইংল্যান্ডে সেখানে তারা চীন থেকে নিচ্ছে, তো চীনও রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, ভারতে রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, তারপরে আমেরিকাও চীন থেকে আনছে রিফার কন্টেনারে, ভারতের রিফার কন্টেনারে। তো ভারতের যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।